আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্যাডার সার্ভিস নিয়োগ পরীক্ষা বিসিএস বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা এবং নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণকারী সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবাইকে অভিনন্দন। আমার প্রিয় সুহৃদ অনেকেই আমাকে বিভিন্ন সময়ে বিসিএস পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে অনুরোধ করেছেন, বিশেষ করে ইংরেজি বিষয়ের উপরে কথা বলতে অনুরোধ করেছেন। তারই সাড়া দিতে যে আজকে প্রথমেই আমি আপনাদেরকে বিসিএস এ আপনাদের প্রিপারেশন সম্পর্কে কিছুটা টিপস দেব। আমি আশা করছি আমার এই টিপস গুলো আপনাদের 10টি বিষয়ের উপর মোট 200 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতির জন্য বিশেষ সহায়তা করবে। আমি পর্যায়ক্রমে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো। আশা করব আপনারা আমার এই লেকচারটি শোনার পরে আশা করব আপনারা নিজেকে অনেক বেশি টেবিল ওয়ার্ক করার জন্য আত্মস্থ করবেন। আমি যাচ্ছি প্রথমে আপনাদেরকে বিসিএস টিপস এর বিষয়ে কথা বলার জন্য। আমি এই বাক্যটিকে অনেক বেশি পছন্দ করি, ওয়েল বিজ্ঞান ইজ হাফ ডান। একেবারে নিশ্চিত আপনি যদি প্রস্তুতিটা খুব ভালো করে নিতে পারেন তাহলে আপনার পুরো পরিকল্পনার অর্ধেক কাজ সমাপ্ত হয়ে যায়। চলুন আমরা আরম্ভ করি। আমাদের ইম্পর্টেন্ট টিপস 1, আমরা 1 পেজে বলছি, একেবারে প্রকৃত ভাবে সত্য কথা, আপনাকে মানসিকভাবে আগে প্রস্তুত হতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমরা অনেক কাজ করে থাকি, অনেক কাজ আমরা আবেগ দিয়ে করি, ভাবি যে কাজটি হয়ে গেছে, কাজটি আমার হয়ে যাবে, এইরকম না। প্রতিযোগিতা আপনার জীবনকে অনেক দূর নিয়ে যাবে, এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মানদণ্ড। আপনাকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, তাই আপনাকে একেবারে দৃঢ়তার সাথে মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি নিশ্চিত থাকবেন আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন। একজন পরীক্ষার্থী হিসেবে আপনার যত কাজ থাকুক, যত সমস্যায় আপনার থাকুক, আপনি আপনাকে একটা পড়াশোনার গণ্ডির ভেতরে নিয়ে আসবেন। কেন করবেন না? অবশ্যই করবেন। তো আমি আশা করছি প্রথমে আপনারা নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে না, আমরা আজকে থেকেই আমরা পড়া শুরু করব। এখন আপনি যেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, তো আপনি আপনার সমস্ত দিনের পড়াশোনার ফাঁকে, কাজের ফাঁকে, চাকরির ফাঁকে, পারিবারিক লোকজনদের সাথে সময় দেওয়ার ফাঁকে যে সময়টুকু আপনি পাবেন, অবশ্যই সেই অনুযায়ী আপনি একটা রুটিন করে নেবেন। তাহলে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আপনি একটা রুটিন প্রণয়ন করবেন। আপনি যদি রুটিনটি ঠিক মতো প্রণয়ন করতে পারেন, আপনি রুটিন অনুযায়ী হাঁটেন, আপনার সাফল্য নিশ্চিত। এরপর আমি আপনাদেরকে বলবো আপনি একটি ম্যাপ সংগ্রহ করবেন। এই ম্যাপ বা মানচিত্র এটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি বাংলাদেশের মানচিত্র সংগ্রহ করবেন, বিশ্ব মানচিত্র বা ওয়ার্ল্ড ম্যাপ সংগ্রহ করবেন। কেন করবেন? এটি আপনি সংগ্রহ করে আপনার পড়ার টেবিলের সামনে কোথাও কোনো দেয়ালে আপনি টানিয়ে রাখবেন। এটি এ কারণে টানিয়ে রাখবেন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নয়। আপনি টানিয়ে রাখবেন এবং সেখানে আপনি গুরুত্বপূর্ণ জেলাগুলো, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে কোন দেশে কোন ধরনের কনফ্লিক্ট চলছে, রাজনৈতিক সমস্যা চলছে, কোন দেশের মধ্যে খেলাধুলা হচ্ছে, কোন দেশে কি ধরনের বাণিজ্য হচ্ছে, কোন দেশে কি ধরনের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাদেশগুলি নিয়ে, মহাদেশের বিভিন্ন দ্বন্দ্বগুলি নিয়ে এবং বিভিন্ন দ্রাঘিমাংশ অক্ষাংশগুলি নিয়ে আপনারা এই ম্যাপটি থেকে সুন্দর করে আপনারা ধারণা নিতে পারতেছেন এবং এটি অনেক বেশি অসাধারণ হবে। আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, ওকে, ঘুম থেকে উঠেই আপনি ম্যাপটির সামনে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁত ব্রাশ করেন আর ম্যাপটির দিকে একটু চোখ বুলিয়ে যান। তাহলে এই ম্যাপটির দিকে আপনি চোখ বোলাচ্ছেন, আপনি পড়ার জন্য আসলে পড়ছেন না,
আপনি চোখ খোলাচ্ছেন, আপনি দেখছেন আপনার অবসর সময়টা কাজে লেগে যাচ্ছে, আপনি খুব দ্রুত এটির দিকে মনোনিবেশ করছেন এবং আপনার কাজই হচ্ছে মনোনিবেশ করা। আপনি যত মনকে খুশি খুশি ভাবে কোনো কাজে ইনভলভ করতে পারবেন, মন আপনাকে সাপোর্ট দিবে, বিষয়টি আপনাকে অনেক দিন মনে রাখতে সাহায্য করবে। তাহলে আমরা তাই করব। এবং বাংলাদেশ ম্যাপেরও আমরা এই জন্য রাখবো যে বাংলাদেশ ম্যাপটি আমরা মাঝে মধ্যে পড়বো, এবং আমরা যখন ম্যাপ সম্পর্কে পড়বো তখন আমরা দেখব যে বাংলাদেশের কোন জেলায় কি জন্য বিখ্যাত, কোন কোন জেলায় পাহাড় আছে, কোন কোন জেলায় সমভূমি আছে, কোন কোন জেলা কি জন্য বিখ্যাত এবং কোন দিকে অবস্থিত, ম্যাপের কোন দিকে অবস্থিত, কোন বিভাগটি কোন দিকে অবস্থিত। তাহলে আপনি অনেক প্রশ্নের জবাব শুধুমাত্র এগুলি জানার কারণে আপনি আপনার কমন সেন্স থেকে অনেক প্রশ্নের উত্তর করতে পারছেন। তাহলে এই ম্যাপটি আপনাকে বই পড়ে মুখস্থ করার চাইতে অনেক বেশি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিকে আপনাকে অনেক বেশি নলেজ দিবে। এবং অনেক সংস্থা আপনি অনেক জাতিসংঘের সংস্থা, বাংলাদেশের অনেকগুলি সংস্থা রয়েছে। এই সংস্থাগুলো আমি আমার পরবর্তী নম্বরে বলছি। দেখেন যে আপনারা ম্যাপে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় রঙিন সাইন পেন দিয়ে, মার্কার পেন দিয়ে আপনি মার্ক করে রাখতে পারেন। আপনি সার্কের সম্পর্কে জানছেন, আপনি এই ওয়ার্ল্ড ম্যাপের ভেতরে একটি পার্মানেন্ট মার্কার সিগনেচার পেন দিয়ে আপনি ওই দেশগুলির মধ্যে এস লিখে রাখেন, আসিয়ান গুলির বেলায় এ লিখে রাখেন, ওই ইত্যাদি ইত্যাদি। ন্যাটোর বেলায় ন্যাটোর এন লিখে রাখেন। সংস্থাগুলির জন্য কোন কোন জায়গায় কি কাজ হচ্ছে এগুলি দাগিয়ে রাখেন। বর্তমানে এখন জাতিসংঘের মিশনে বাংলাদেশের যে সেনা সদস্যরা রয়েছে তারা কোন কোন এলাকাতে কোথায় রয়েছে এই জায়গাটুকু আপনি পয়েন্ট আউট করে রাখতে পারেন। তাহলে আপনি মুখস্থ না করেও ওই দাঁত ব্রাশ করার সময়ও আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক মিনিট সময় পেলে আপনি সেটাকে রিভাইজ করে নিচ্ছেন। এবার আসছি, আমরা আসলে অনেকেই পড়াশোনা করি কিন্তু গঠনমূলক পড়াশোনা ছাড়া আসলে সামনের দিকে আগানো যাবে না। কারণ আপনি যেমন মেধাবী, আপনার মতো অনেক মেধাবীরা পরীক্ষা দিচ্ছে। আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, সেখানে আপনার জানার বিষয়টা অনেক সুস্পষ্ট হতে হবে। তাহলে এর জন্য আপনি কি কি বই পড়বেন, কোথা থেকে পড়বেন, আপনার মানদণ্ডটা কি, সেটার জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি বাংলার জন্য বাংলা ব্যাকরণ একটি বই আমি খুবই পছন্দ করি। বর্তমানে নবম দশম শ্রেণীর বা ইতিপূর্বেও যেটা ছিল নবম দশম শ্রেণীর বোর্ড কর্তৃক যে ব্যাকরণ বইটি দিয়েছে, আপনি সেই ব্যাকরণ বইটি সংগ্রহ রাখেন এবং সেটি থেকে আপনি ব্যাকরণের বিভিন্ন বিষয়, শব্দ প্রকরণ, বর্ণ প্রকরণ, বাক্য প্রকরণ, শব্দের রূপগত দিকগুলো আপনি সেখান থেকে পড়েন। আপনি অনেক ভালোভাবে উত্তর করতে পারবেন। এবং সবচেয়ে বড় প্রবলেম হয় কি অনেক সময় গাইড বইগুলিতে উত্তর ভুল থাকতে পারে, কিন্তু আপনি টেক্সট বই থেকে পড়ার কারণে একেবারে সঠিক উত্তরটি আপনি সেখান থেকে অবলোকন করতে পারতেছেন। এবার ইংরেজি গ্রামার বই, আসলে আমি ইংরেজি শিক্ষক, এ কারণে আমি সেখান থেকে আপনাদেরকে বলতে পারছি। বিসিএস পরীক্ষার অভিজ্ঞতা থেকে বলা যাচ্ছে যে ইংরেজি গ্রামারের জন্য যে সমস্ত প্রশ্নগুলি আসে, আপনাদের 35 নম্বরের যে প্রশ্ন থাকে সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বোর্ডের যে বইটি রয়েছে, টেক্সট বইটি রয়েছে, কিন্তু আপনার জন্য সাজেস্টিভ বই আমি যদি বলি, ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী বা নবম দশম আপনার হাতের কাছে যে বইগুলি পান, আপনি বোর্ডের সেই পাঠ্য ব্যাকরণ বইগুলি আপনি সংগ্রহ করেন এবং সেখান থেকে ব্যাকরণগুলো পড়েন। পাশাপাশি আমি আপনাদেরকে বিসিএস ইংলিশের উপরে, ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার আলোচনাগুলি আপনারা শুনবেন, লেকচারগুলি শুনবেন, আমি ধারণা করছি আপনি ইংরেজি গ্রামার নিয়ে আশা করছি আপনি অনেকটু ভালো করতে পারবেন। এবার গণিত এবং জ্যামিতিক বিষয়গুলির কথা বলছি। জ্যামিতির কিছু বিষয় এবং গণিতের কিছু বিষয় আসলে আমরা তো বই পড়ে প্র্যাকটিস করবো, সব রাইট, ওকে, কিন্তু এর কিছু সূত্রাবলী বিভিন্ন বাজারে চার্টে পাওয়া যায় এবং সংক্ষিপ্ত আকারে কিছু বই পাওয়া যায়। আপনারা এই সূত্রাবলীর জন্য, গণিতের সূত্রাবলী বা জ্যামিতির সূত্রাবলীর জন্য আপনারা এই চার্ট বা বই সংগ্রহ করতে পারেন এবং চার্টটি হলে খুবই ভালো হয়, সেটি টানিয়ে রাখতে পারেন, অথবা আপনি নিজে কাগজে লিখে ছোট আকারে সেখান থেকে চার্ট করে রাখতে পারেন। আরেকটি ভালো সাজেস্টিভ বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বোর্ডের যে বইটি রয়েছে, আমি ওই একই কথা বারবার বলছি, আমার অভিজ্ঞতা থেকে আবার আমার বিভিন্ন যারা সুহৃদ রয়েছে তাদের সাথে কথা বলে বা পরীক্ষার প্রশ্নগুলি দেখে আমি অবগত হয়েছি যে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বইয়ের প্রশ্নগুলি আপনাকে এই বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে ট্রাই করা হয়।
এবার আমি দ্বিতীয় সাজেস্টিভ কোয়েশ্চেনে আসছি, ইম্পর্টেন্ট টিপসে আসছি, সেটি হচ্ছে এই 8 নম্বরে ডিকশনারি। আমি আশা করব আপনারা এই ডিকশনারি চুজ করার ব্যাপারে বাংলা একাডেমি প্রণীত ইংরেজি অভিধান, বাংলা অভিধান, বাংলা একাডেমির অভিধানটাই আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে। আমরা সেটি সংগ্রহ করব এবং সেখান থেকে সঠিক বানান রীতি এবং একটি শব্দের আক্ষরিক যে অর্থটি, সিমেন্টিক যে মিনিং আছে এবং শব্দগত যে পরিবর্তন, যত রকম মিনিং আছে আপনি সেখান থেকে সহজে জানতে পারবেন। পরবর্তীতে আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে সাজেশন করব। বিসিএস পরীক্ষা মানে এক চ্যালেঞ্জিং পরীক্ষা। আপনাকে অনেক বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে এবং সেটি আপনি বই পড়ে কিছুতেই সম্ভব না। আপনার আউট নলেজকে অনেক বাড়াতে হবে। সেই কারণে আপনি দৈনিক কিছু বাংলা এবং কিছু ইংরেজি পত্রিকা পড়বেন। আপনি 4-5টি দৈনিক ইংরেজি এবং বাংলা পত্রিকা পড়বেন। বিভিন্ন লাইব্রেরিতে বসে পড়তে পারেন। আমি বই কেনার লাইব্রেরির কথা বলছি না, আমি বলছি প্রতিটি জেলায় এবং প্রতিটি জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে পত্রিকা রাখা হয়। আপনি সেখান থেকে পত্রিকা রাখবেন এবং আপনার ঘরে আপনিও 2-3টি পত্রিকা রাখুন। অনেক সময় পত্রিকা ঘরে থাকলে আমাদের পড়ার অভ্যাসটা তৈরি হয়। আর ছোটবেলা থেকেও পাশাপাশি আমি সাজেস্ট করবো আপনাদের ঘরে যারা রয়েছে তাদেরকেও দৈনিক পত্রিকা পড়ার অভ্যাসটি গড়ে তুলবেন। তাহলে তার জ্ঞানের সীমানা অনেক বৃদ্ধি পাবে, তার জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পাবে। বড় হয়ে সে আপনার আমার মতো এই সাধারণ জ্ঞানের জন্য মুখস্থ করতে হবে না। আমি তাই আপনাকে সাজেস্ট করছি দৈনিক আপনি 4-5টি পত্রিকা সংগ্রহ করে পড়বেন। আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি, দৈনন্দিন বিজ্ঞান। আমরা জানি যে দৈনন্দিন বিজ্ঞানের বিষয়ে দৈনন্দিন বিজ্ঞান থাকে, সেখানে তথ্য প্রযুক্তি আছে, কম্পিউটার রয়েছে এবং মানসিক দক্ষতা আছে। সবাই এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আপনাকে অভিজ্ঞতার জন্য আপনার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, কম্পিউটার, এই সমস্ত বিষয়ের জন্য দৈনন্দিন বিজ্ঞানে আপনি খুবই গুরুত্ব দিবেন। এবং অবশ্যই এই ক্ষেত্রেও আপনি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর বোর্ডের বইগুলি আপনি দেখতে পারেন, তাহলে আপনার কাছে অনেক সহজবোধ্য হবে। আমি একটু অনুরোধ করব, এই বিষয়গুলির বেলায় আপনি সবচেয়ে গুরুত্ব দিবেন প্রতিটা সাবজেক্টের, প্রতিটা শব্দের প্রতি আপনি গুরুত্ব দিবেন। আপনি জীববিজ্ঞানের যে বিষয়টি নিয়ে আপনি পড়াশোনা করেন, আপনি চেষ্টা করবেন সেটির ছবিটি সামনে রেখে পড়াশোনা করতে। আপনি তথ্য প্রযুক্তি পড়াশোনা করবেন, আমি আশা করব এটি মুখস্থ না করে আপনারা প্র্যাকটিক্যালি কোন একটা সাইবার ক্যাফেতে বা কোন ইনস্টিটিউটে যে আপনি তথ্য প্রযুক্তি বিষয়গুলো হাতে কলমে দেখবেন, তাহলে মুখস্থ করার চেয়ে বেশি কাজ। অর্থাৎ দৈনন্দিন বিজ্ঞানের বেলায় আমি আপনাকে বলছি মুখস্থ না করে আপনি বুঝে বুঝে প্র্যাকটিক্যালি চিত্র দিয়ে অথবা কারো কাছ থেকে একটু ধারণা নিয়ে আপনি পড়াশোনাটা এগিয়ে যাবেন। আমি আশা করব এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়, যেখানে আপনাকে একটু আগেই বলেছি আপনাকে বাংলাদেশের ম্যাপ এবং ওয়ার্ল্ড ম্যাপ অনেক বেশি সহযোগিতা করবে। যাই হোক, এখন আপনি বর্তমানে বাংলাদেশে যে পাঠ্য বই রয়েছে হাই স্কুল সেকশনে, সেখানে আপনি অষ্টম, নবম, দশম শ্রেণীর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে যে বইটি রয়েছে, আপনি সেই বইটি সংগ্রহ করে মাঝে মধ্যে অধ্যয়ন করবেন। আমার দৃঢ় বিশ্বাস সেখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। আমি আপনাকে আরেকটি কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলছি, সেটি হচ্ছে আমরা পড়ার একটি অভ্যাস গড়ে তুলতে হবে। আসলে অনেকেই দীর্ঘদিন যাবত চাকরি করছি, অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, অথবা পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে ঘুরছি, অথবা কোনো না কোনো কাজে ব্যস্ত, অথবা টিউশনি করছে। আসলে আমাদের অনেকেরই হয়তো এখন যারা রানিং স্টুডেন্ট না, আমরা পড়াশোনার অভ্যাস থেকে একটু দূরে সরে এসেছি। আমি আপনাকে আশা করব আপনি এখন থেকে, আজ থেকে আপনি পড়া শুরু করবেন এবং মনে রাখবেন একই সময়ে পড়ার অভ্যাসটা করবেন। আপনি আজকে সকাল 10টায় পড়তে বসছেন, কালকে 11টায়, এরপরের দিন সকাল 7টায়। ডোন্ট ডু দ্যাট। প্রতিদিন আপনি একই সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলবেন। কেননা আমরা জানি মানুষ অভ্যাসের দাস। আপনার যদি অভ্যাস হয়ে যায় কোনো কাজের প্রতিদিন একই সময়ে করা, আপনি আশ্চর্য হয়ে যাবেন ওই সময় আপনার মানসিক প্রস্তুতি থাকছে আপনি এই বিষয়টি পড়বেন। কাজে যখনই সময় হবে ওই বিষয়টা আপনি তখনই ওই বিষয়টি নিয়ে পড়া শুরু করে দেবেন। কাজে একই সময়ে পড়তে বসার অভ্যাসটা আপনার জন্য অনেক বেশি জরুরি। আমরা এরপরে তৃতীয় ইম্পর্টেন্ট টিপসের দিকে যাব। আমরা লক্ষ্য করছি যে একটি স্টাডি গ্রুপ তৈরি করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে বা এই সময়ে এসে আমাদের আসলে ছাত্রদের মতো পড়াশোনা করা হয়ে ওঠে না। তাই আমরা করবো কি, বন্ধুদের নিয়ে বা আমাদের সহকর্মীদের নিয়ে বা আমরা যে অফিসে চাকরি করি তাদের কেউ যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমরা একত্রিত করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা একটা স্টাডি গ্রুপ তৈরি করে নেব। সেই স্টাডি গ্রুপের মাধ্যমে প্রতিদিন আমরা স্টাডি সার্কেলে বসবো।
স্টাডি সার্কেলে বসে শুধু আমরা লেখাপড়া শেয়ার করবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাদের সহকর্মী এবং বন্ধুদের নিয়ে প্রতিদিন আপনারা স্টাডি সার্কেলে বসবেন, তাহলে খুবই মজা পাবেন, পড়াটা খুবই ইন্টারেস্টিং হবে এবং সেখানে শুধু পড়ালেখা নিয়ে কথা বলবেন আর অন্য কোনো বিষয়ের অবতারণা করবেন না, তাহলে সময় নষ্ট হবে। দেন প্রতিদিন আপনি যা পড়বেন অবশ্যই চেষ্টা করবেন একটি স্লিপ, ছোট একটি কাগজের টুকরা বা একটি নোটবুক পাশে রাখার অভ্যাস করবেন, সাথে রাখবেন। যা পড়বেন গুরুত্বপূর্ণ বিষয় চট করে লিখে ফেলবেন। তবে এই কাজটা করবেন আপনি প্রতিদিন আপনার একটি খাতা, মোটা খাতা, রাফ খাতা বা ডায়েরি রাখবেন, যা পড়বেন এতে নোট করবেন। আর আরেকটি ছোট করে একেবারে স্লিপের মতো করে বা নোটবইয়ের মতো করে ছোট, সেটি পকেটে রাখবেন। এর কারণ হচ্ছে প্রতিদিন আপনি যা পড়লেন সেগুলি থেকে ছোট ছোট সামারি করে পকেটে রাখবেন। অর্থাৎ আপনি যখন অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে বা কাউকে প্রাইভেট পড়াতে যাচ্ছেন বা গাড়িতে বসে আছেন বা কোথাও জার্নি করছেন, সে সময় আপনি একটু সময় পেলেই ওই সামারি বুকটা থেকে, ওই নোটবুকটা থেকে আপনি একটু পড়ে নিচ্ছেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শেমলেস থাকতে হবে, আপনি লজ্জা পাবেন না। অনেক সময় আমরা পড়তে যাচ্ছি, বাসে বসে আছি, একটি কাগজ বের করে আমি একটু পড়বো, পাশের লোকে কি বলবে, আরে রাখেন পাশের লোকে কি বলবে। আপনি যখন বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হবেন এর চেয়ে অনেক বেশি সুনামধন্য কিছু হবেন। আপনি যখন বিসিএস পরীক্ষা দিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন তখন আপনি অনেক কিছু আনন্দ করতে পারবেন। এখন আপনাকে শেমলেস ভাবেই পড়াশোনা করতে হবে। আর আসলেই বর্তমান সময়ে যারা পড়াশোনা করে, যেভাবেই পড়াশোনা করুক, সকলেই তাকে পছন্দ করে। কাজেই আপনাকে কোনোভাবেই দ্বিধান্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন পড়াটাই আপনার একমাত্র কাজ, এইটি আপনি মনে মনে ধারণ করবেন। আপনি যখন পড়ছেন মনে মনে, অনেক সময় আমরা ভাবি যে এত পড়ছি কি হবে, এত পড়াশোনা, এত কাজ কি না, আপনি আর কিছু ভাববেন না, আপনার অনেক কাজ মাথায় আসবে। আপনি যখন ভালো করে পড়াশোনা করতে যাবেন, ভালো কিছু করতে যাবেন, অনেক বাধা আসবে। আর এই বয়সে বাধা বা আরো নানান সমস্যা আসাটাই স্বাভাবিক, কিন্তু আপনি সেইগুলিতে পাত্তা না দিয়ে আপনি খালি আপনার মনকে বোঝাবেন। আপনি জানেন আমাদের মহাজাতক গুরুজি মেডিটেশন করানোর সময় বলে থাকেন মনই সকল শক্তির উৎস। কাজে আপনি আপনার মনকে এই জিনিসটি সবসময় বলবেন যে পড়াটাই এখন আমার একমাত্র কাজ। আপনি আপনার মনকে, আপনার কাজ একমাত্র পড়াশোনা করা, কারণ আপনাকে সামনে বিসিএস অফিসার হতে হবে। সেটি মাথার মধ্যে আপনি বসিয়ে দিন, আপনি ইনশাল্লাহ অবশ্যই চাকরি পাবেন। আর আপনার এই আত্মবিশ্বাসটি আপনাকে সবকিছু দেবে। আশা করছি আপনি আত্মবিশ্বাসটি বাড়াবেন। এবার আমরা ইম্পর্টেন্ট টিপস 4 এ যাচ্ছি। আপনি সব সময় মনে রাখবেন আপনি যা অর্জনে বিশ্বাস করতে পারেন আপনি অর্জন করবেন, কিন্তু যেটুকু আপনি বিশ্বাস করতে পারেন এটুকুই আপনি অর্জন করতে পারবেন। কাজে আপনার অর্জনে আপনার বিশ্বাস থাকলে আপনি অবশ্যই তা পারবেন। আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিন, আপনি সফল হবেন। প্রতিদিন পড়ার সাথে সাথে লেখার অভ্যাসও আপনাকে করতে হবে। আমরা পড়ছি কিন্তু লিখছি না, এতে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। কাজে আপনি যখন লিখবেন তখন 7 বার পড়ার চাইতেও বেশি মনোযোগ দেওয়া হয়। আপনার মনোযোগটা হচ্ছে আপনার মূল কাজ। তো আপনি যখন লেখার অভ্যাস তৈরি করছেন, পড়ছেন আর লিখছেন, পড়ছেন আর লিখছেন, এই অভ্যাসটি তৈরি করলে আপনি একবার পড়েই, একবার লিখেই আপনি অনেক বেশি সময় ধরে মনে রাখতে পারবেন। এবার আপনি মনে রাখবেন প্রতিদিন আপনাকে টেলিভিশনের চ্যানেলগুলি থেকে খবর দেখতে হবে, দেশ বিদেশের নানা খবর। আপনি অনেক সময় পড়তে বসছেন, আপনার টায়ার্ড ফিল হতে পারে, আপনি রুটিন করে নিন, আপনি সময়টা বেঁধে নিন, দেখুন টিভি চ্যানেলে কখন কোন চ্যানেলে খবর হচ্ছে, আপনি সেই চ্যানেলের খবরগুলো দেখুন এবং টক শো গুলি মাঝে মধ্যে শুনবেন, টক শো গুলি শোনার চেষ্টা করবেন। টক শোতেও বর্তমান বিশ্বের এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সহ, সামাজিক প্রেক্ষাপট সহ, অর্থনৈতিক প্রেক্ষাপট গুলিও এবং বিভিন্ন সমাজ ব্যবস্থার অবস্থাটাও একটা চিত্র মোটামুটি ভাবে আপনি বিভিন্ন টক শো থেকেও ধারণা করতে পারেন। কাজে আপনি এটিও শুনবেন। আপনি গুগল, ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া, পিপিলিকা, বাংলাপিডিয়া সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে ভিজিট করতে পারেন। আপনি সুযোগ পেলে, এখন তো আপনি মোবাইল থেকেই করতে পারতেছেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি সেটি থেকেই আপনি এই সার্চ ইঞ্জিনে আপনি যেতে পারছেন। আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, আপনি সেখান থেকে আপনি মাঝে মধ্যে অনেক তথ্য পাবেন। আপনাকে
আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য, চাকরির জন্য সহায়ক অনেক তথ্য আপনি সেখান থেকে পাবেন। আপনি আশা করবেন সেটি চেষ্টা করবেন। এবার আরেকটি কথা মনে রাখবেন, স্টাডি গ্রুপের সদস্য যারা রয়েছে তাদেরকে নিয়ে মাঝে মধ্যে আপনার পরীক্ষা খুবই অচিরে, এ কারণে আপনি করবেন কি, মডেল টেস্ট গুলির আয়োজন করবেন। আপনি যতগুলি মডেল টেস্ট রয়েছে আপনারা মডেল টেস্ট দিবেন এবং নিজেরা বসে ক্ষণিকের জন্য খাতাগুলি চেক করে ফেলবেন। আপনার খাতা আপনার আরেক বন্ধুকে দিবেন, তার খাতা আপনি নিবেন। তাহলে হবে কি, আপনার বন্ধুর অনেকগুলি উত্তর আপনি হয়তো জানেন না, আপনি সেটা জেনে গেলেন। আবার আপনার খাতাটা যখন আপনার বন্ধুকে দিলেন, তিনি হয়তো অনেকগুলি উত্তর জানেন না, তিনিও জেনে গেলেন। তাহলে এর মাধ্যমে আপনার আবার আরেকটা মডেল টেস্ট হলো, আবার কিছু জিনিসের উত্তর জানা হলো, আবার সমাধান হলো, আবার গ্রুপ স্টাডিটাও হলো। আপনি এটি করবেন। এবার আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ টিপসের দিকে নিয়ে যাচ্ছি, যে মনে রাখবেন কাজের গতি আপনাকে হারানো যাবে না। আপনি যে রুটিন শুরু করেছেন, যত কষ্টই হোক আপনাকে গন্তব্যে পৌঁছার জন্য আপনাকে কিন্তু এই গতিটা ঠিক রাখতে হবে। আবার কখনো কখনো পড়তে গেলে আমরা টায়ার্ড হয়ে যাই। নিজের মনকে আবারও জানিয়ে দিন, এই অল্প কিছুদিনের পরিশ্রমের পরে আপনার সমস্ত জীবনে সুখের একটি ঠিকানা পেয়ে যাবেন। আপনি তাহলে কেন পরিশ্রম করবেন না? অবশ্যই পরিশ্রম করবেন, কারণ আপনাকে পড়তেই হবে এবং এই পড়া এবং এই শ্রমের উপরেই আপনার সামনের সফলতা নির্ভর করছে ইনশাআল্লাহ। আপনি আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনার পরিবারের যে সমস্ত সদস্য আছে, পরিবারের এবং আপনার সামাজিক ভাবে আপনার আশেপাশে যারা রয়েছেন, অনেকেই আপনার উপরে নির্ভরশীল এবং অনেকেই আপনার কাছে অনেক কিছু আশা করে, আপনাকে পেতে চায়, আপনার সময় চায়, আপনার সাথে বসতে চায়। তাহলে আপনার পরীক্ষার আগে আপনার এই সাথী বন্ধুরা ও কিন্তু আপনাকে মিস করবে। কাজে তাদেরকেও আপনার এই পরীক্ষা সম্পর্কে অবগত করুন এবং ওনাদের কাছ থেকেও আপনি একটা মানসিক সহযোগিতার আশ্বাস নিন। তাহলে আপনার কাজটা অনেক বেশি স্মুথ হবে এবং এটি অনেক বেশি প্রয়োজনীয়। আপনি বিভিন্ন বই থেকে বিসিএস পরীক্ষার যে ইতিপূর্বের প্রশ্নগুলি রয়েছে, এটি সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার আপনার। কারণ এই প্রশ্ন ভান্ডারগুলি অনুশীলন করবেন, কারণ আপনার প্রশ্নের ধাঁচটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তর এমসিকিউর বেলায় আপনি অনুমান করতে পারেন। আপনার ইনটিউশন ক্ষমতা অনেক বেড়ে যাবে, অনুধাবন করার ক্ষমতা বেড়ে যাবে। আপনি খুব সহজেই আপনি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন। তবে আমি আপনাকে এই কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার সময় আমি সবচেয়ে যে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে বলি, আপনাকে আমি অনুরোধ করে বলছি সেটি আপনি করবেন। আপনি প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করার সময় আপনি প্রশ্নটির দিকে পূর্ণ মনোযোগ দেবেন। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, তারা পড়ছে কিন্তু উত্তরটা পড়ছে, বাট প্রশ্নটা ভালো করে পড়ছে না। আপনি মনে রাখবেন, আপনি যখন পড়বেন আপনি প্রশ্নটা ভালো করে বোঝেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রশ্নটা ভালো করে বুঝলেই আপনার অন্তর থেকে, আপনি দীর্ঘদিন যখন প্র্যাকটিস করছেন, আপনার মধ্যে উত্তরগুলি কিন্তু রয়েছে, অথবা আপনার চোখের মধ্যে রয়েছে, অথবা আপনার তৃতীয় নয়নের মধ্যে রয়েছে। কাজে আপনি অনেক সময় প্রশ্নটি ভালো করে পড়লেই উত্তরটা পেয়ে যাবেন। কাজে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করার সময় আপনি প্রশ্নটির দিকে গুরুত্ব দিবেন, ধৈর্য ধরবেন এবং অধ্যবসায়ের সাথে ধারাবাহিকভাবে আপনি প্র্যাকটিস করে যান। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি এই পরীক্ষায় দেওয়ার আগেই আপনি ফেল করবেন। আমি আশা করব ধৈর্য ধরবেন এবং নিয়মিত ভাবে প্র্যাকটিস করে যাবেন, আপনি নিশ্চিত বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করবেন। আমি আশা করছি আমার লেকচারটা আপনাকে আপনার পড়াশোনায় অনেক দূর সহযোগিতা করবে। আমার পরবর্তী লেকচার আমি দিব বিসিএস ইংলিশের উপরে, এবং আমি নিশ্চিত আমার নেক্সট লেকচারে আপনারা ইংরেজি সম্পর্কে খুব অল্প সময়ের ভিতরে আপনার প্রস্তুতির সহায়ক একটি বিষয় আমি আপনাকে দিতে পারবো। কিছু গ্রামার ইম্পর্টেন্ট টিপস গুলি আমি আলোচনা করব।